আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা। তোমাদের ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার আর মাত্র 9 দিন হাতে সময় আছে। তোমরা, আমি দেখছি তোমরা অনেকে রিটেন নিয়ে খুব ভালো লেভেলে প্যারা খাইতেছো, কারণ রিটেনে আসলে তোমরা অনেকে বলছো হ্যাঁ ভালো মার্ক তুলতে পারতেছি না, বা রিটেন কিভাবে প্রস্তুতি নিব, রিটেনের প্রস্তুতিটা ঠিকভাবে হচ্ছে না। এখন এই সময় এসে শেষ 9 দিন আছে তোমাদের হাতে, এখন এই সময় তোমরা কিভাবে প্রস্তুতি নিলে তোমাদের পড়াশোনাটা রিটেনটা একটু ভালোভাবে তোমরা অ্যাটেন্ড করতে পারবা, আরো ভালো মার্ক তুলতে পারবা, সেটা নিয়ে আর কি আজকে ভিডিওটা। যেখানে আমি অ্যাটলিস্ট তোমাদেরকে একটা ওয়ে বলে দিতে পারবো যে কিভাবে তুমি যদি সাবজেক্ট পড়ো তুমি রিটেনটা ভালো করতে পারবা, কারণ কোশ্চেন গুলো কিভাবে আসে সেটা তোমাকে বুঝতে হবে। ফার্স্ট অফ অল তোমার কাছে অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি বা উদ্ভাসের বলো, যে কোনো বলো, তোমার কাছে হলো সেই প্রিভিয়াস ইয়ারের যে রিটেন প্রশ্নগুলো আসছে ডিউতে, ধরো 5-6 বছর ধরে, 5 বছর ধরে, সেই প্রতিটা ইয়ারের প্রশ্নগুলো খুব ভালোভাবে তোমার সলভ করতে হবে। লাইক জাস্ট সলভ করে যাচ্ছ এরকম না, কোশ্চেনটা অ্যানালাইসিস করার চেষ্টা করবে, এই কোশ্চেনটা কোত্থেকে আসছে, কিভাবে আসছে। লাইক এটা কি কোনো ফর্মুলা বেসড কোশ্চেন? ফিজিক্স দেখবা, খুলে দেখবা যে ম্যাক্সিমাম মানে 4টা প্রশ্নের মধ্যে 2টা ম্যাথ থাকলে 2টা থাকবে হচ্ছে ফর্মুলা বেসড প্রশ্ন। ঠিক আছে, খেয়াল করো। ম্যাথে যদি দেখো, ম্যাথ খুললে দেখবে যে ম্যাথ টাইপ প্রশ্ন আসছে, এক্সাম্পল থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, কেমিস্ট্রি দেখবে সব থিওরিটিক্যাল প্রশ্ন, কোশ্চেন নাম্বার বেশি আসছে। বায়োলজি খুললে দেখবা ডিফারেন্সেস বা ক্যারেক্টারিস্টিক্স বা এই টাইপের প্রশ্নগুলো বেশি আসছে। এখন তুমি কিভাবে পড়বা? তোমার হাতে 9 দিন আছে, হাতে সময় একদমই নাই, তোমাকে এমসিকিউটাও পড়তে হচ্ছে, তোমাকে কিছু হয়তো পড়া বাকি আছে সেটাও পড়তে হইতেছে, তাহলে তোমার রিটেনটাও পড়তে হবে। তো তুমি কি করো, দিনের একটা ভাগ ধরো যে 3 ঘন্টা বা 4 ঘন্টা তুমি রিটেনের জন্য রাখো, জাস্ট রিটেনের জন্য 3 ঘন্টা রিটেনের জন্য রাখতে পারো, 4 ঘন্টা, 3-4 ঘন্টা। এবার তুমি ফার্স্ট ঠিক করলা যে তুমি ফার্স্টে তোমার কোশ্চেন ব্যাংকের যত রিটেন আছে, যত রিটেন কোশ্চেন, তো ফিজিক্স তুমি ধরছো, ফিজিক্সের সব রিটেন তুমি সলভ করো। এখন খুব ভালোভাবে সলভ করো যে এই এখান থেকে যদি কোনো রিটেন কমন এসে পড়ে যাতে কোনোভাবেই যেটা মিস না হয়। ওকে, এক। দুই, তোমার এই রিটেন প্রশ্নগুলোর মধ্যে তোমাকে একটু অ্যানালাইসিস করতে হবে যে এই কোশ্চেনগুলো কোত্থেকে আসছে। আমি একটু সামনে বলতেছি, এই আগে তোমার কথাটা বলি। তুমি কি করবে, তোমাকে অ্যানালাইসিস করতে হবে এই রিটেন কোশ্চেনগুলো কোত্থেকে আসে। লাইক ফিজিক্সের কথা যদি বলি, ফিজিক্সের প্রশ্ন আসে হচ্ছে হলো ফর্মুলা বেসড প্রশ্ন আসে, থিওরিটিক্যাল বেস প্রশ্ন। 2টা ম্যাথ দিবে, 2টা থিওরিটিক্যাল বেস প্রশ্ন দিবে। এখন এই থিওরিটিক্যাল বেস প্রশ্ন কোথেকে আসে? ধরো তুমি ধরছো হচ্ছে, ধরো ধরো তোমার যে কোনো একটা চ্যাপ্টারে নিউটনের বলের ভিতরে ধরছো, সেখানে তোমার কোশ্চেনটা এরকম আসলো যে তোমার বল, প্রশ্ন বলছে এরকম, তোমার বল তোমার যে কোনো একটা সময় তোমার কাজের, তুমি কাজ করতেছো একটা, যে ফোর্স ক্রিয়েট করছো, তার তার সময় সমানুপাতিক, এফ প্রপোর্শনাল টু টি। তাহলে তুমি আমাকে দেখাও যে তোমার গতিশক্তি তোমার এই সময় কতটুকু হবে, সেটা কত, মানে সময়ের সাথে কত কিরকম সম্পর্ক হবে। কারণ এখান থেকে তুমি বুঝতেছো ভাই, এটা তো আসলে সময়ে মানে ফোর্স কাজ করতেছে, এদিকে গতিশক্তি কাজ করতেছে, দুটার সাথে তো কোনো সম্পর্ক নাই। সম্পর্কটা কেমন ক্রিয়েট করা যায়? এখন তুমি তো ফর্মুলা মোটামুটি জানো যে এফ ইকুয়ালস টু এম এ, আর ওইদিকে জানো যে যে ভাই ইকে ইকুয়ালস টু হাফ এম বি স্কোয়ার। ওকে, এটা তো আমরা মোটামুটি কম বেশি জানি। ঠিক আছে, তাহলে এফ ইকুয়ালস টু এম এ, এর মধ্যে এ আছে, তার মানে এ প্রপোর্শনাল টু টি। ঠিক আছে, এ প্রপোর্শনাল টু টি, যদি এফ প্রপোর্শনাল টু টি, এটাকে বললাম প্রশ্নে। আবার দেখো ইকে ইকুয়ালস টু হাফ এম বি স্কোয়ার, ভি আছে। এখন আমরা কি এর সাথে ভি এর একটা সম্পর্ক ক্রিয়েট করতে পারি না? আমরা জানি এই কোর্স হচ্ছিল ডিভি বাই ডিটি, মানে বেগকে ডিফারেন্সিয়েট করে তুমি ত্বরণ পাইতেছো। এবার উল্টা করো, বেগকে তুমি ইন্টিগ্রেট করলে কি পাবা? ডিভি বাই ডিটি কে, টি কে ডিটি কে পাশে নিয়ে তুমি ডিভিটাকে ইন্টিগ্রেট করতে ডিরেক্টলি ভি পাইতেছো, ভি পাবা না? তো সেখান থেকে তুমি ইজিলি দেখবা যে তুমি কিছু একটা সম্পর্ক, তো ভি এর একটা আলাদা সম্পর্ক পাইতেছো টি এর সাথে পাবা। তাহলে কি পেয়েছে, ভি এর সাথে টি এর যে সম্পর্কটা হবে, তাহলে হাফ এম বি স্কোয়ার, মানে এখানে ভি স্কোয়ার আসবে, ভি স্কোয়ার সাথে টি এর একটা আলাদা সম্পর্ক হবে, যেটা কিনা ডিরেক্টলি প্রপোর্শনাল টু গতিশক্তি। তো এখানে ডিরেক্ট কিছু নাই, ডিরেক্ট কিন্তু তোমাকে ফর্মুলা বেস কিছু, কিন্তু তোমাকে ইনডিরেক্টলি দুইটা আলাদা তিনটা ফর্মুলা বা দুইটা তিনটা ফর্মুলা থেকে তুমি ইজিলি একটা জিনিস ডিরাইভ করে নিয়ে আসছো। এই টাইপের কোশ্চেন তোমার পরীক্ষায় দিবে, পরীক্ষায় দেয়। তো তোমার কি করতে হবে ভাব, তুমি যখন একটা বইয়ের ফর্মুলা পড়তেছো, দেখো বইয়ের মধ্যেই ফর্মুলা থেকে, এক ফর্মুলা থেকে আরেক ফর্মুলা নেওয়ার কিছু কয়েকটা লাইন দেওয়া যায়, আচ্ছা এফ ইকুয়ালস টু এম এ, এখান থেকে তোমার হচ্ছে ভর বেগ কিরকম আসতেছে, বা এখান থেকে বলের ঘাত কিভাবে আসতেছে। ঠিক আছে, এইসব টাইপের দেখবে প্রতিটা চ্যাপ্টারের মধ্যে আছে, প্রতিটা চ্যাপ্টারের মধ্যেই দেখবা যে একটা ফর্মুলা থেকে আরেকটা ফর্মুলা কিভাবে কানেক্টেড হচ্ছে সেটা দেওয়া আছে, বা একটা ফর্মুলা একটা সাথে কিভাবে সমানুপাতিক সেটা কানেক্ট করে দিচ্ছে। তোমার কাজ হচ্ছে বই খুলে অবশ্যই সেই থিওরিটিক্যাল যে ফর্মুলা বেস যে টপিক গুলো আছে, মানে যে এখান থেকে আরেকটা এটা এই ফর্মুলা হচ্ছে, সেটা ভালো করে পড়া, সাথে করে প্রতিটা ফর্মুলা খুব ভালোভাবে আয়ত্ত করা। দুই, প্রতিটা ফর্মুলা চেষ্টা করা যে এই ফর্মুলা এর সাথে কিভাবে কানেক্ট করা যায় আসলে। যেমন আমি এফ ইকুয়ালস টু এম এর সাথে আমি ইকে এর সাথে ইকে, মানে গতিশক্তির সাথে সময় একটা সম্পর্ক আমি কানেক্ট করে দিলাম যেভাবে, ঠিক সেভাবে তোমারও একটু, মানে এটা আসলে জাস্ট 10 মিনিট 15 মিনিট, বা তুমি ধরো যখন করতেছো একটা প্রশ্ন, একটা তুমি পড়তেছো, একটু ব্রেনটা খাটাবা। লাইক এই ব্রেন খাটাইতে ভাবছো ভাই সময় তো নাই, আমি জানি তোমাদের সময় নেই, কিন্তু এইটুক কাজ করতে পারলে, যদি এখন এই 9টা দিনে তুমি তোমার ব্রেনটা একটু খাটাইতে পারো,
পরীক্ষা হলে তোমার ব্রেন আরো ফাস্ট খাটবে, তোমার ব্রেন আরো ফাস্ট খাবে। যখন ক্রিটিক্যাল কোন প্রশ্ন দিলে, যখন তুমি সব সহজ কোশ্চেন আনসার করে দিয়ে আসতে পারবা, সব দিয়ে আসবা, যেমন তুমি যখন তুমি ক্রিটিক্যাল প্রশ্ন ধরবা, তখন তোমার ব্রেন কিছুটা হলেও বাকির থেকে ফাস্ট খাটবে। তুমি তখন ওই ওই অ্যাপ্রোচটা আগে অ্যাটলিস্ট হাফ অথবা 70% ম্যাথ তুমি কমপ্লিট করে দিয়ে আসতে, তখন তুমি ওই নাম্বারটুকু তুমি পাবা অ্যাটলিস্ট। বাকিদের থেকে যারা অ্যাটেম্প্ট করে তাদের থেকে তো কিছু নাম্বার তুমি পাবা, তাই না? তো ওই জিনিসটা বুঝতে হবে যে তোমার ব্রেনটা কেন খাটাইতে হবে। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। ফিজিক্সের কোশ্চেন গুলো আমাদের, ম্যাথ তো আসবে, ম্যাথ দুইটা ম্যাথ দিবেই শিওর। এটা তোমার হইতে পারে নিউটনের বলবিদ্যা, পর্যাবৃত্ত ধর্ম, ওইদিকে তোমার থার্মোডাইনামিক্স আছে, সিরিজ আছে, অথবা তোমার চ্যাপ্টার 8 সেকেন্ড বই চ্যাপ্টার 8 চ্যাপ্টার 9 আছে। এইখান থেকে তুমি দুইটা থিওরিটিক্যাল, দুইটা ম্যাথ পাবে, আর দুইটা থিওরিটিক্যাল কনসেপ্টের প্রশ্ন আসবে, যেটা তুমি চ্যাপ্টার 10 থেকে পাইতে পারো। যেটা গত বছর 2022 শেষে মনে হয় চ্যাপ্টার 10 থেকে একটা দিছে। এবার আমার কাছে মনে হচ্ছে চ্যাপ্টার 7 থেকে একটা দিতে পারে, তোমাদের পথে গাঠনিক ধর্ম এখান থেকে দিতে পারে। তো এগুলা মানে থিওরিটিক্যাল কনসেপ্ট গুলা একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। ওকে, এটা হলো ফিজিক্স এর কথা গেল। এবার আসো তুমি ভাই আমি ম্যাথের জন্য কি পড়বো? ভাই ম্যাথের জন্য পড়ার ওয়ে হইতেছে যে তোমার ম্যাথটা তোমাকে অবশ্যই বইয়ের যত এক্সাম্পল আছে প্রতিটা এক্সাম্পল তোমাকে খুব ভালো করে পড়তে হবে। একটা সিঙ্গেল এক্সাম্পল তুমি মিস করবে না। এখন আমি বলছি পড়ার কথা, লেখার কথা বলি নাই, তুমি আগে কোশ্চেনটা পড়বা, প্রতিটা এক্সাম্পল কোশ্চেন পড়বা, পড়ে একটু চোখ 10 মিনিট চোখ বন্ধ করে ভাববা যে আমি ম্যাথটা কিভাবে সলভ করবো। তুই দেখো যে তুই ব্রেনই সলভ করতে পারছো, প্রসেস আইসা বলছে যে আচ্ছা এই ম্যাথটা আমি এইভাবে সলভ করতে পারি, এই ফর্মুলা দিয়ে সলভ করলে হয়ে যাচ্ছে, দেন এই ম্যাথটা তুমি পারো, এটা করার দরকার নেই, এটা ঠিক আছে। যে ম্যাথটা তোমার ব্রেন প্রসেস হচ্ছে না, ভাই আমি পড়তেছি ভাবতেছি ভাবতেছি বাট ব্রেনে আসতেছে না যে কেন সলভ করা যায়, কোন ফর্মুলা, বা অর্ধেক করে বুঝতেছি না কুইকে যাবো, সেই ম্যাথটা দ্রুত দাগায় দেখে ফেলো। আচ্ছা জিনিসটা এমনি করে, জিনিসটা এভাবে করে, এই প্রসেসে করে, এভাবে তুমি ম্যাথটা রিভাইজ করো। এবার রাতে গিয়ে প্রতিটা ফিজিক্সের ক্ষেত্রে সেম, রাতে গিয়ে তোমাকে ওই দাগানো ম্যাথগুলো আবার তোমার ভাবতে হবে। আচ্ছা ঠিক আছে এই ম্যাথটা আমি এভাবে সলভ করছিলাম, দেখি তো মনে আছে কিনা, আবার জিনিসটা কেমন সলভ করছি। যদি মনে থাকে তাহলে ইটস ওকে, তোমার হয়ে গেছে পড়া শেষ। যদি মনে না থাকে তার মানে অবশ্যই তোমাকে লিখতে হবে, এটা এটা অবশ্যই লিখতে হবে। তুমি এটা পারতেছো না বা কঠিন ছিল জিনিসটা তুমি মনে রাখতে পারছো না, তো করে ফেলবা। এই হচ্ছে তোমার প্রসেস। এইভাবে তুমি মানে ম্যাথটা তুমি এক্সাম্পলে ম্যাথগুলো ভালো করে দেখবা। এবার কোন কোন চ্যাপ্টার ম্যাথ মাস্ট দেখবা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রফলের ম্যাথ মাস্ট দেখতে হবে, এটাতে রিটেন একটা প্রশ্ন আসে। ত্রিকোণমিতি 7.1 7.4 সেকেন্ড পেপারে 7.1 7.4 থেকে একটা প্রশ্ন আসে মাস্ট। কোনিক্স থেকে একটা প্রশ্ন আসতে পারে, কোনিক্স থেকে আসার চান্স থাকে, নাহলে পলিনোমিয়াল থেকে একটা প্রশ্ন দিয়ে দিবে। ওকে, জটিল সংখ্যা থেকে প্রশ্ন আসার চান্স অনেক থাকে, অনেক থাকে। ঠিক আছে, যদি তোমার ওইদিকে ত্রিকোণমিতি থেকে প্রশ্ন দেয় তাহলে হয়তো কোনিক্স থেকে দিবে না, তাহলে জটিল সংখ্যা বা পলিনোমিয়াল যে কোনো একটা থেকে দিবে। যদি কোনিক্স থেকে প্রশ্ন দেয় ওই রকম আর কি, ধর দুইটা, এই দুইটা থেকে একটা বা এই দুইটা থেকে একটা, এরকম করে দিবে। ফার্স্ট পেপার ক্ষেত্রে স্ট্রেট লাইন থেকে প্রশ্ন দিয়ে দেয়, তাহলে ম্যাট্রিক্স থেকে দেওয়ার চান্স একটু কম, বাট দিয়েও দিতে পারে। বাট স্ট্রেট লাইন থেকে প্রশ্ন দেয়, এটা হলো একদম শিওর। আর থেকে চ্যাপ্টার 10 থেকে বসে দেবে না, ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার 9 আছে, যেটা 9.9 বা 9.8 9.9 9.10 এখান থেকে প্রশ্ন দিয়ে দিবে। অথবা মূল নিমন্ত্রণ আছে যেটা আমাদের 9.2, যেটা কিনা আমরা খুব ভালো করে খেয়াল করি না বা পড়ি না, সেটা থেকে প্রশ্ন দিতে পারে। তো এটা মিস করা যাবে না। ওকে, তো এটা গেল। এবার কেমিস্ট্রি, কেমিস্ট্রি ব্যাপারটা হচ্ছে ভাই কেমিস্ট্রি তুমি অলরেডি মোটামুটি কম বেশি থিওরিটিক্যাল সবকিছু পড়েই ফেলছো, তোমার বইয়ে তুমি কনসেপ্ট পড়ছো, কনসেপ্ট বই কনসেপ্ট পড়ছো, তুমি এমসিকিউ সলভ করছো, মোটামুটি থিওরি তোমার মাথায় আছে। কিন্তু যেটা তোমার মাথায় না সেটা কি, সেটা হইতেছে এই জিনিসগুলোকে একসাথে অ্যাকুমুলেট তুমি করতেছো না। লাইক তোমার হাজির বই তুমি পড়ছো, হাজিনাক বইয়ে তুমি দেখতেছো যে কোথাও কোথাও দেখা আছে যে জেনে রাখা ভালো বা জেনে নেই, একটা কোশ্চেন দেওয়া রাখছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন ডাইমার গঠন করে, আবার জেনে নেই কার্বন ডাইঅক্সাইড গ্যাস সিলিকন ডাইঅক্সাইড কেন ক্রিস্টালাইজ গঠন করে। ঠিক আছে, ডি অরবিটালের শেপ কিরকম হয়, এই জিনিসগুলা আমরা দেখছি, বাট আমরা তো খেয়াল করে বই না, কিন্তু এগুলো খেয়াল করে পড়তে হবে, এগুলো পরীক্ষা দিয়ে দেয়, পরীক্ষা ঠিক আছে, এগুলো মাস্ট দিয়ে দিবে। এগুলো আসলে কোনো মানে ইয়া নাই, যে দিবে না এরকম না, দিবে মাস্ট, এটা মাথায় রাখতে হবে। আর কেমিস্ট্রি পরীক্ষার অ্যান্সার করতে তোমার সময় বেশি লাগবে, কারণ কেমিস্ট্রি একটা কোশ্চেনের মধ্যে দেখবে যে 4টা অথবা 5টা প্রশ্ন দিয়ে রাখছে বা 3টা প্রশ্ন দিয়ে রাখছে। এখন এই 3টা প্রশ্ন মোটামুটি বড় লেভেলের প্রশ্ন থাকে, 1 মার্ক করে থাকবে কিন্তু বড় প্রশ্ন থাকে। তো কেমিস্ট্রি অ্যান্সার করতে তোমার সময় বেশি লাগবে। সো পরীক্ষায় চেষ্টা করবো কেমিস্ট্রিটা একটু পরে শুরু করার, কেমিস্ট্রিতে টাইম বেশি লাগবে। কেমিস্ট্রি অ্যান্সার করতে গিয়ে দেখা যায় তোমার এমনি 15 মিনিট চলে গেছে, বাকিটা তুমি অ্যান্সার করতে সময় পাবো না। তো এইটা যেন না হয়, কেমিস্ট্রি একটু পরে অ্যান্সার করে বাকিগুলো যেগুলো একটাই অ্যান্সার করা যায়, একটাই অ্যান্সার চাইছে, একটাই কোশ্চেন একটা অ্যান্সার, সেগুলো আগে অ্যান্সার করার চেষ্টা করবা। ঠিক আছে, তো কেমিস্ট্রি কোশ্চেন গুলো কিরকম, তুমি যা পড়ছো ইস ওকে আলহামদুলিল্লাহ, বাট তোমাকে অবশ্যই বইয়ের দেখবা যে হাজিরাক বইয়ের মধ্যে জেনে নেই বা এই জিনিসটা একটা আলাদা ডিফারেন্ট একটা ইনফো আছে, এটা একটু ব্যতিক্রম, এই জিনিসগুলো পড়ে ফেলবা, তাইলেই হবে। তাইলে তোমার কেমিস্ট্রি প্রিপারেশন একদম 100-100 অবস্থা আছে ভালো। বায়োলজির জন্য যারা বায়োলজি প্রিপারেশন নিচ্ছে, বায়োলজি নিয়ে প্যারা খাইছে, তাদের জন্য বলো জাস্ট যত বইয়ের যত পার্থক্য আছে, বইয়ের যত পার্থক্য সব পার্থক্যগুলো ভালো করে পার্থক্য পড়লে তোমার 70% পড়া কমপ্লিট। সাথে যার যার কোনো ক্যারেক্টারিস্টিক যদি থাকে, যে বৈশিষ্ট্য আছে, মানে পার্থক্য বাইরেও যদি কোনো এক্সট্রা কিছু বৈশিষ্ট্য থাকে, সেটা শর্ট কোনো কোশ্চেন্স থাকলে সেটা জাস্ট শর্ট কোনো বোঝা যায়, আচ্ছা এটা কেন মাইটোকন্ড্রিয়া কেন
পারস বলা হয়, এই টাইপের যদি কোনো প্রশ্ন থাকে, বা তোমার ধরো যে অ্যাটম এটিএম এর যে হিসাবটা, এটিপির হিসাবটা যেটা আছে 38 অণুর হিসাবটা, সেটা একটু দেখতে পারো। ঠিক আছে, এই জিনিসগুলা। তারপর হচ্ছে ওইদিকে জিন তত্ত্বের ক্ষেত্রে ওই যে ছকগুলো আছে না, যে কত ইস্যু কতর মধ্যে থাকে, এগুলো একটু দিয়ে দিতে পারে ছকগুলা। তো এগুলো একটু দেখে যাও, এগুলো একটু দেখে যাও, এগুলো ভালো করে একটু পড়ো, তাইলে মোটামুটি বায়োলজি রিটেন কমপ্লিট। আর বাংলা রিটেনের জন্য যদি বলি, বাংলার আসলে ভাব সমস্যা এগুলো সারাংশ এগুলো দেয়, এগুলো তো আমি অ্যাটেন্ডও করিনি। বাট আমার কাছে মনে হয় বাংলা রিটেনটা বাকিগুলো থেকে ফ্রিজ। তুমি যদি বাংলা প্রস্তুতি নিয়ে থাকো, তোমাকে মেইন বইয়ের থিমটা ভালোভাবে বুঝতে হবে। প্রতিটা চ্যাপ্টার ধরো তোমার কাছে, তুমি হলো পড়তেছো হচ্ছে হলো বা সাম্যের গান কোনো কবিতা, ঠিক আছে, সেটার মূল থিমটা কি সেটা বোঝা জরুরি। তারপর হচ্ছে কবিতা যেগুলো আছে বা তোমার যে গল্পগুলো আছে, এগুলো মূল থিমটা কি আসলে, এই থিমটা দরকার হলে তোমার গাইড যদি থাকে, বা তোমার অন্য কোনো বই থেকে বা গুগলে সার্চ দিয়ে হইলেও তোমার এটা শিখে ফেলবে, বা এই গল্পের থিম হচ্ছে এটা, এটার উপরে আমি যা আমার যা লিখতে বলবো আমি সেটা লিখবো। ঠিক আছে, এটা হচ্ছে থিম। দেন তুমি ভাবসাব সময় কিছু দেখলা, তুমি মেইন 9-10 বইয়ে ভাবসাব সময় কিছু থাকলে, সারাংশ থাকলে, এগুলো ভালো করে আগে দেখো, জাস্ট এগুলো একবার দেখে রাখো, আচ্ছা এই টাইম এমনি আনসার করে। আর বাংলা ব্যাপারটা কি, বাংলা কিন্তু তুমি যদি ভুলভাল লেখো আবার নাম্বার পাবো না, ভুলভাল লেখা যাবে না। মোটামুটি যতটুকু পারো ততটুকু সুন্দর করে গুছিয়ে লিখে দিয়ে নাম্বার পাবা। তো এইভাবে তুমি প্রিপারেশন নিতে পারো, এইভাবে তুমি তোমার প্রিপারেশন গুছানো রিটার্নের জন্য, এটা হচ্ছে বেস্ট ওয়ে। আমরা প্রিপারেশন নিয়েছিলাম রিটেনের জন্য, যে এত এলাবোরেটলি না পড়াশোনা করে আমি এইভাবে পড়াশোনা করছি। কারণ এইভাবে পড়াশোনা করলে তোমার পড়াটাও মনে থাকে, তোমার জিনিসগুলো ভাবতেও পারো, তুমি জিনিসগুলো সুন্দর করে অ্যান্সার করতে পারো পরীক্ষা হলে গিয়ে। লাইক তুমি যতই ভাবো যে ভাই আমি 40 মার্ক তো অনেক, অনেকে হয়তো বলে, অনেকেই বলে যে ভাই রিটার্ন তো কোনো প্যারা না, 45 মার্কে 45 মিনিটে 40টা প্রশ্ন, 40 মার্কের প্রশ্ন অ্যান্সার করতে হবে, এটা তো ইজি একবারে, এমসিকিউ থেকে অনেক ইজি ভাই। গত বছরের পরীক্ষায় রিটেনে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করছে, রিটেনে, জাস্ট রিটেনের জন্য বলবার চান্স পায়নি, রিটেনে ফেল করার জন্য 0.25, 1.25, 1 মার্ক, হাফ মার্ক, এর জন্য বললাম চান্স পায়নি। বললাম একজন 50 পেয়ে বসে আছে কিন্তু রিটেনে ফেল করতে চান্স পায়নি, একজন 43 পেয়ে চান্স পেয়ে গেছে, একজন 52 পেয়ে চান্স, আমি অলরেডি বলছি একটা ভিডিওতে। তো এখানে মেইন ফ্যাক্টর হচ্ছে রিটেনটা তোমার পাস করতে হবে। তোমার খাতা তো দেখলো, খাতা তুমি 35 প্লাস হলে তোমার খাতা দেখবে, কিন্তু রিটেন তুমি পাস করবে না। রিটেন পাস করে যদি তোমাকে এভাবে পড়তে হবে, তোমার 16টা প্রশ্ন আছে, 16টা প্রশ্নের মধ্যে আমি একটা সহজ কথা বলি, 16টা প্রশ্নের মধ্যে 8টা প্রশ্ন থাকবে যে তুমি ইজিলি অ্যাটেন্ড করতে পারবা। 16টা প্রশ্নের মধ্যে 8টা প্রশ্ন থাকবে যেগুলো তুমি ইজিলি অ্যাটেন্ড করতে পারবা। ভালো করে বুঝো, 8টা মানে কি, 16 মার্ক, 20 মার্ক প্রশ্ন থাকবে, তুমি তুমি পারো, পরীক্ষায় তুমি লিখতে পারো, এরকম প্রশ্নই দিবে। কিন্তু তুমি এখানেও ভুল করবা, কিন্তু ভুল করা যাবে না। এই 8টা প্রশ্ন একদম যতটুকু পারা যায়, একদম 8টা প্রশ্ন পুরা কারেক্ট একদম অ্যাকুরেট লিখে দিয়ে আসতে হবে। বাকি যে 8টা প্রশ্ন আছে এর মধ্যে 4টা প্রশ্ন থাকবে তুমি টাচই করতে পারবে না, এমন কঠিন প্রশ্নই দিবে। প্রতিটা সাবজেক্টে একটা প্রশ্ন থাকবে, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, বায়োলজি, 4টা সাবজেক্টে 4টা প্রশ্ন থাকবে যে তুমি অ্যাটেম্পটই করতে পারবে না, লিটারালি অ্যাটেম্পটই করতে পারবে না, এত কঠিন থাকবে, বা অনেক ঘোরার পেছানো থাকবে। দরকার নেই অ্যাটেম্প করার ভাই, আমি বাকি 12টা অ্যান্সার করবো, 12টার জন্য অ্যান্সার করবো, 12টা মানে 30 মার্ক আছে আমার এখানে, সমস্যা নেই তো, 30 মার্ক কারেক্টলি অ্যান্সার করে দিয়ে আসো, তাহলে তুমি ইজিলি পাস করতেছো, ইজিলি তুমি ধরো 20 প্লাস পাবা, 22, 23, 24 পাবা 30 প্লাস অ্যান্সার করলে, ঠিকভাবে অ্যান্সার করতে পারলে। এত তো প্যারার কিছু নাই, কিন্তু প্র্যাকটিক্যালি যদি আগাও খুব ইজি। আর যদি just সব নিয়ে আগাইতে যাও, 100 মার্কস অ্যান্সার করতে যাও, চান্স পাবা না পরীক্ষার মধ্যে। টার্গেট থাকবে 90 অ্যান্সার করা, 90, 100 মধ্যে 90 অথবা 80, 85 মার্ক অ্যাকুরেটলি অ্যান্সার করা। 85 মার্ক অ্যাকুরেটলি অ্যান্সার করলে তোমার 70 বের হবে না, এটা কোনো কথা? আমি অ্যান্সারই করছিলাম নিজে মনে হয় 83, 84 মনে অ্যান্সার করছিলাম, তো আমার আনসার, আমার নাম্বার আসলে 11.75 আসছিল। তো আসবে না? অবশ্যই আসবে, 70 প্লাস এমনি থাকবে, যদি অ্যাকুরেটলি অ্যান্সার করো 70 প্লাস এমনি থাকবে। ঠিক আছে, বা চান্স পাওয়ার জন্য মোটামুটি ধরো তোমার 55 থেকে 60-এর মধ্যে থাকলেই হয়। তো তোমাকে যতটুকু পারা যায় অ্যাকুরেটলি অ্যান্সার করতে হবে, যতটা অ্যাকুরেট অ্যান্সার করবা তত ভালো নাম্বার পাবা। এটা হচ্ছে ট্যাকটিক্স, এটা হচ্ছে প্রসেস। রিটেনের প্রসেস বললাম, এমসিকিউ প্রসেস অলরেডি বলছি, যদিও জানার লাগে বইলো, এমসিকিউ প্রসেসটা অলরেডি বলে দিছি, তারপরে নয় বলবো না এমসিকিউ কিভাবে অ্যান্সার করবা সামনে বলবো। আর একটা কথা, তোমাদের যে গ্রুপ লিঙ্কটা দিচ্ছি আমি নিচে, এখানে গ্রুপে অ্যাড হয়ে যাও, কারণ এখানে অলরেডি আমরা আমাদের স্টুডেন্ট তোমাদের জন্যই বেসিক্যালি ফ্রি এক্সাম ব্যবস্থা করি, যাতে করে তোমরা যে অনেকে এক্সাম দিতে প্যারা খেতেছো বাইরে গিয়ে, যে এক্সাম ভাই দিতে পারতেছি না, ভালো লাগছে না, বা কি ফিল ডাউন ডাউন ফিল করতেছি, বাইরে সময় নষ্ট হচ্ছে, তারা চাইলে এখানে আমাদের অনলাইনে এক্সামটা দিতে পারো। আমরা তোমাদের প্রিন্টেড ওএমআর শিটটাও দিছি, তোমরা ওএমআরটা জাস্ট প্রিন্ট করে নিয়ে এসে বাসায় নিজের টাইম ধরে এক্সাম দিবা। তাহলে তোমাদের আসলে পুরো ডিউ স্ট্যান্ডার্ড প্রশ্ন হচ্ছে, তোমরা জাস্ট নিজেদের মতো করে পরীক্ষাটা দাও, দিয়ে দেখো তোমাদের কি অবস্থা। আমরা এখানে ডিউট প্রশ্ন ব্যাংকের উপর পরীক্ষা নিয়েছি, ডিউ প্রশ্ন ব্যাংকের উপর, লাইক তোমাদের লাস্ট 15 বছর ডিউতে প্রশ্ন ব্যাংক যে প্রশ্নগুলো আছে সেগুলোর উপর পরীক্ষা নিয়ে, যাতে করে তোমাদের প্রশ্ন ব্যাংকটা ভালো করে প্র্যাকটিস হয়ে যায়। সিম্পল। সো যুক্ত হয়ে যাও আমাদের সাথে। আর ভাইয়েরা ট্রাই করতেছে খুব দ্রুত, মানে আজকে তো 11 তারিখ, 12 তারিখের মধ্যে, 12 তারিখের মধ্যে তোমাদের জন্য যত ভালো করে পারা যায়, একদম টপিক বেসিস, যে একটা চ্যাপ্টারের, একটা সাবজেক্টের কি কি টপিক থেকে প্রশ্নগুলো আসে, প্রিভিয়াস ইয়ারে আসছে, একদম সেটা আমরা অ্যানালাইসিস করে সেটা ক্লাস রেডি করা, যাতে করে তোমাদের ওই টপিকগুলো পড়লেই তুমি একদম ডিউতে মেইন পরীক্ষায় 70 থেকে 80% প্রশ্ন কম পাও, যদি না খুব বেশি ম্যাসাগার না হয়ে যায়। ফিজিক্সের মধ্যে কতবার যেটা হয়েছে, তো আমরা আমরা ওই কোশ্চেন গুলো অ্যাড করে দিব।
আমরা ওই প্রশ্নগুলো অ্যাড করে দিব, যাতে করে তোমাদের কোশ্চেন যতই কনসেপচুয়াল করুক, যাতে কনসেপচুয়াল করলে সেটা বইয়ের বাইরে যদি না আসে, তুমি বইয়ের মধ্যে যদি আসে তুমি কমন পাবা। অ্যাটলিস্ট তুমি ধরতে পারো যে আচ্ছা কোশ্চেন গুলো আমি এগুলো দেখছি, ভাই এগুলো করাইছিল। তো এই জন্য একটু ভাইয়াদের সাথে অ্যাড হয়ে যাও, যুক্ত হয়ে যাও, তারা তোমাদের সবকিছু দিবে। তো দ্যাটস ইট। ভালো করে পড়াশোনা করো, এখন পড়াশোনা কিছু নাই, তুমি 14 ঘন্টা 15 ঘন্টা, শীতকাল আমি জানি কষ্ট হইতেছে, কষ্ট, সকালে উঠা কষ্ট, রাতে পড়াশোনা করো, রাতে পড়াশোনা করতে কষ্ট হইলে রাতে রাত্রে ঘুমায় গিয়ে সকালে উঠে পড়াশোনা করো, দ্যাটস ইট, জাস্ট পড়ো। এখন 12-13 ঘন্টা পড়াশোনা করাটাও অনেক, এখনো পড়াশোনা হবে না, এখন অনেকেই পড়াশোনা করতে পারে, সহজ কথা বলি, এখন আসলে কারো অনেকে দেখবে যে মানে ভয়ে কনফিউশনে ডিপ্রেশন দেখবে পড়াশোনা হবে না, 3-4 দিন পড়াশোনা করতে হবে, 4-5 দিন পড়াশোনা করতে পারবে না, জাস্ট ভাবতে ভাবতে পুরো ব্রেন ইয়ে হয়ে যাবে। এখন ভাবার কিছু নেই, জাস্ট ভাবো যে আমি ভাই চান্স পেয়ে গেছি। একটা সহজ কথা বলি না, তুমি জাস্ট ভাবো যে ভাই আমি চান্স পেয়ে গেছি, আমাকে জাস্ট পরীক্ষার হলে 75+ মার্ক কারেক্টলি অ্যান্সার করে দিয়ে আসতে হবে, তাহলে আমার সিট কনফার্ম। জাস্ট এইটুকু মেন্টালিটি নিয়ে গ্রো করো, এইটুকু করো। কোথায় উদ্বাসে পরীক্ষাতে খারাপ হইতেছে, কোথায় পরীক্ষা দিয়ে বাজে বাজে করছো, ডাজেন্ট ম্যাটার। এখন তুমি পরীক্ষা বসা, যে ফার্স্ট হবে আর যে তুমি যে লাস্ট হবে, তারা কেন সেম কাতার আছে, সেম কাতার বুঝো, সেম পরীক্ষা তারা এখন বসে না, পরীক্ষার 1.5 ঘন্টা হচ্ছে মেন। এই 1.5 ঘন্টায় যে লাস্ট হবে সে যদি কারেক্টলি অ্যান্সার করে দিয়ে আসে সবকিছু, তাও দেখবে সে চান্স পেয়ে গেছে। যে ফার্স্ট হবে, ধরো যে ফার্স্ট পসিবিলিটি ছিল, বাট সে কোনোভাবে ভুল করে দিয়ে আসছে কোর্স, অনেকেই থাকে না পরীক্ষা ভুল করে দিয়ে আসে বা পরীক্ষা খারাপ হয়ে যায়, আনফর্চুনেটলি সে চান্স পাবে না। তো ওই 1.5 ঘন্টা তুমি এখন অ্যাটেম্প করো নাই, তা তোমার হাতে স্টিল 9 দিন আছে, 9 দিন মানে অনেক সময়, স্টিল এটা প্রিপারেশনের জন্য বেস্ট। এখনই মেইন পড়াশোনা, এখনই মানে একদম বুঝে পড়াশোনা করা লাগবে, এটাই করো, এটাই হবে, ইনশাআল্লাহ তুমি পারবা। দ্যাটস ইট।